আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, বলা আছে কি মাতৃভাষা ও বাংলা ভাষা। মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গায়। মাতৃভাষা অর্থ কি? মায়ের ভাষা। ভালোভাবে শিখে রাখবা। অন্যভাবে বলা যায়, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হলো আমাদের মাতৃভাষা। ঠিক আছে, আমরা আমাদের মায়ের কাছ থেকে প্রথমে যে ভাষা শিখি তা হলো কি আমাদের মাতৃভাষা। শিশু সবসময় যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা নয়, কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার সেবায় ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, তার ভাষায় শিশু প্রথম শেখে। অবশ্যই শিশু তার কাছে লালন পালিত হয় বলেই তো তার কাছে প্রথম সে ভাষা শিখে। বাঙালি মায়ের সন্তানের জন্মের পর থেকে স্প্যানিশ বা জার্মান ভাষী মায়ের পরিচর্যায় বড় হলেও তার প্রথম বা মাতৃভাষা কখনো বাংলা হবে না। মানে বলছে, বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে যদি স্প্যানিশ এবং জার্মান ভাষী মায়ের কাছে পরিচর্যা করে বড় হয়, তখন বাংলা ভাষা শিখবে না। এবার হয় শিখবে কি হবে স্প্যানিশ বা জার্মান। তাই বলা হয় যে প্রথমে যে ভাষা শেখে তাই তার প্রথম ভাষা বা মাতৃভাষা। এটা প্রশ্ন আসে। ঠিক আছে, প্রশ্নটা কীরকম আসতে পারে যে শিশু প্রথম যে ভাষা শেখে তা কি প্রথম ভাষা অথবা মাতৃভাষা? সাধারণত দেখা যায় যে বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজি মায়ের শিশুর ইংরেজি, আরবি মায়ের শিশুর আরবি, জাপানি মায়ের শিশুর জাপানি। ওই যে মানে সন্তান মায়ের কাছ থেকে প্রথম ওই দেশি ভাষাটাই শিখতে পারে। বাংলা হলে বাংলা বাঙালি, আরবি হলে আরবিক, জাপানি হলে জাপানিজ ভাষা শিখবে, ইংরেজি হলে ইংরেজি মায়ের কাছ থেকে ইংরেজি ভাষা শিখবে। এটাই কি আসল কথা। আবার দেখো, ভাষার রূপ বৈচিত্র্য। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই। প্রশ্ন আসতে পারে, ভাষার কি নেই? ভাষার অখণ্ড বা একক কোনো কি ব্যক্তিগত রূপ নেই। একই ভাষা নানারূপে ব্যবহৃত হতে পারে বা নানারূপে ব্যবহৃত হয়। ভাষার এসব রূপ বৈচিত্র্য নিচে আলোচনা করা হলো। প্রথমে আসো কি উপভাষা। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। মানে কি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা সবাই কি বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত, সে কথাটা বলছে। সকলের বাংলা আবার এক নয়। ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষায় পার্থক্যের সৃষ্টি হয়। ঠিক আছে, মানে আমরা এক এক জায়গায় মানুষ এক এক ভাষায় কথা বলে ঠিক আছে বাংলা ভাষায়, কিন্তু উচ্চারণ এক এক রকম। ঠিক আছে, তারা বলছে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। এই যে এক জায়গার ভাষা এক এক রকম পরিবর্তনশীল দেখা যায়, এটাকে বলে কি উপভাষা। এই ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। খেয়াল রাখবা, উপভাষার আরেক নাম কি এখানে প্রশ্ন আসতে পারে। উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। ঠিক আছে, আমাদের প্রতিটি জেলার ভাষাই বৈচিত্র্যপূর্ণ। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষা কথা বলা মোটেও দোষের নয়। উপভাষা হলো কি মায়ের মতো, তাকে আমরা শ্রদ্ধা করি। নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো। দেখো, এই যে উপভাষিক এলাকা আর উপভাষার নমুনা। দেখো কি বলছে, খুলনা যশোর এলাকায় বলে কীভাবে, দেখো, একজন মানসির দুটো চাল ছিল। কোন জায়গার ভাষা? এটা খুলনা যশোর অঞ্চলের উপভাষা। আর বগুড়া অঞ্চলের উপভাষা কি, দেখো, একজনের 2 বেটা শৈল আসছিল। এলো কি বগুড়ার উপভাষা। রংপুরে কি বলছে, দেখো, একজন মানুষের 2 কণা বেটা আসিল। আর ঢাকা দেখো কি বলছে, একজন মানুষের
দুইটা হোলা আসিল। ময়মনসিংহে কি বলছে একজনের 2 ফুট আসিল। দেখো দেখো সিলেটে কি বলছে সিলেট এক মানুষের 2 ফুয়া আসিল। চট্টগ্রামে কি বলছে এগুয়া মানুষের 2 ফুয়া আসিল। নোয়াখালী কি বলছে দেখো একজনের 2 ফুট আসিল। মানে কি এই যে এগুলো বলছে এগুলো হলো কি উপভাষা, কিন্তু এগুলো ভুল না। আবার দেখো বলা আছে কি প্রমিত ভাষা। এখন আমরা প্রমিত ভাষা কি তা জানবো। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। মানে কি উপভাষা আছে এগুলো অনেক সময় কি বোধগম্য হয় না, ভালো লাগে না। এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপে হলো প্রমিত ভাষা। ওই উপভাষাকে আদর্শ ধরে আমার সবার জন্য একটা ভাষা নির্ধারণ করে দেয়, এই ভাষা আমরা এই এলাকার মানুষ ব্যবহার করব, এটাকে বলে প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষারূপ ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য সুস্পষ্ট। দেখো উপভাষা আর প্রমিত ভাষার পার্থক্যগুলো কীরকম। প্রমিত ভাষা লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। খেয়াল করো, এখানে প্রশ্ন আসতে পারে কোন ভাষা লিখিত ব্যাকরণ থাকে। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে। আবার প্রশ্ন আসতে পারে কোন ভাষার লিখিত ব্যাকরণ থাকে না। উপভাষার লিখিত ব্যাকরণ থাকে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার দেখো উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়। প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। দেখো কি বলছে এখানে, উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়, আর প্রমিত ভাষা কি সেটা চর্চা করে শিখতে হয়। প্রমিত ভাষা শেখার বিষয়, উপভাষা অর্জনের বিষয়। প্রমিত ভাষা কি শেখার বিষয়, আমরা ছোটকাল থেকে মুখে মুখে একজনের মুখ থেকে সুন্দর সুন্দর যেটা শিখি এটা হচ্ছে কি প্রমিত ভাষা। আর উপভাষা কি এগুলো শিখে শিখে অর্জন করতে হয়। কথ্য ভাষা, শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি তখন ভাষা ব্যবহারে সচেতনতা দেখা যায়। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। খেয়াল করে জায়গায় যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা যখন বক্তব্য উপস্থাপন করি তখন কি ভাষা ব্যবহারে সচেতনতা দেখা যায়। তাইলে আমরা কিছু বলতে পারি না, একটু গুছিয়ে সাজিয়ে বলতে হয়। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি বলে কথ্য ভাষা বলে। আনুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে মানে কি আলাপ প্রচারিতায় এই ভাষারও ব্যবহার করা হয়। কথ্য ভাষা কোথায় ব্যবহার করা হয়? আমার বন্ধুর সাথে, সহকর্মীর সাথে, পরিবারের সদস্যদের সাথে আমরা এই কথ্য ভাষাগুলো সচরাচর ব্যবহার করে থাকি, সে কথা এখানে বলছে। আবার দেখো সাধু ও চলিত ভাষা, মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষার রূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। আমরা তো সচরাচর কথা বলি, এখানে চলিত সাধু মিশ্রিত থাকে। এই কথা বলছে মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাকে লিখিত ভাষা গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। লিখিত ভাষা কি আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবেই বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এই ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। মূলত আমরা সচরাচর যেভাবে কথা বলি সেটা হচ্ছে চলিত ভাষা, কিন্তু বইতে যে লিখিত করে যে ভাষা আছে সেটাকে বলা হয় সাধু ভাষা। খেয়াল রাখবা, লিখিত ভাষা সাধু ভাষা, আমাদের মুখে সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে চলিত ভাষা। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলাভাষী হলেও লোকজ মানুষের ভাষা রীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। তার মধ্যে বাংলা ব্যাকরণ লেখছে তারা কি সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। সংস্কৃত কোথা থেকে আসলো? এই সাধু ভাষার পরে পর্যায়ক্রমে সংস্কৃত ভাষার সৃষ্টি হয়। আর যারা সাধু ভাষা যে বাংলা গ্রামার লিখছে তারা মূলত সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সেই প্রচেষ্টা পরবর্তীকালে
গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এই ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষা ব্যবহার করে তাই না, সংস্কৃত ব্যাকরণ ছিল আগে, সেই ব্যাকরণের কিছু অংশ এই বর্তমানে ভাষার ভিতরে যুক্ত করেছে, সে কথা বলছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট। প্রথম দিকের সাধু ভাষা কিরকম ছিল? আড়ষ্ট। এই ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এই ব্যাকাশ করেন যে প্রথম সাধু ভাষা ছিল কি? আড়ষ্ট। এই ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। আর এই ভাষার পেছনে কাজ করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। বাংলা সাধু ভাষার জনক কে? খেয়াল রাখবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন মুখস্থ করে রাখো, বাংলা সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচে সাধু ভাষার উদাহরণ দেওয়া হলো, তোমরা হিডিং পড়বা, আর কিছু না, বোঝার জন্য দিচ্ছে আর কি। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা গল্প লিখেছিল, সেই গল্পের কিছু লাইন এখানে তুলে ধরেছে, মানে এগুলা কি সাধু ভাষায় লেখা। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি কি? নবীন। নবীন মানে কি? নতুন। এই চলিত ভাষাটা তো কি? চলিত ভাষাটা যেটা বলছে হলো নবীন মানে কি? নতুন। আর যেটাকে বলে প্রবীণ, সেটা হচ্ছে কি? সাধু ভাষা। খেয়াল রাখবা। আর চলিত ভাষা কি? প্রবীণ না, চলিত ভাষা কি? নবীন। নবীন মানে কি? এই যে নতুন সৃষ্টি হয়েছে। আর প্রবীণ মানে কি? বৃদ্ধ মানে কি? পুরাণ। তাহলে সাধু ভাষা হচ্ছে কি? প্রবীণ। আর চলিত ভাষা কি? নবীন। খেয়াল রাখবা। শব্দনের কৃত্রিমত্ব থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। তাহলে শব্দনের কৃত্রিমত্ব থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই ছিল কি? চলিত ভাষার সৃষ্টির প্রেরণা। এই ভাষা জীবন ঘনিষ্ঠ, আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। মানে কি? চলিত ভাষা আমরা নিজের মতো করে ব্যবহার করতে পারি, এখানে কোনো গ্রামার রুল মানতে হয় না, কোনো কিছু কষ্ট বুঝাইতে হয় না, মানে মুখে আইলে একটা কথা বলে ফেলাই, ঠিক আছে? চলিত ভাষা এদের বলছে কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। এই ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায়। নিচে বাংলা চলিত রীতির উদাহরণ তুলে ধরা হলো। এখানটা চলিত রীতির উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা একবার রিডিং করে নেবা। লেখছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের তাৎপর্য একটা গল্প ছিল, সেখান থেকে তুলে ধরেছে। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা এতটুকু ছিল। আমরা পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের সবগুলো শর্ট প্রশ্নের উত্তর বুঝিয়ে দেব। সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।